প্রধান কার্যালয় থেকে আগত এবং রাজশাহী এবং রংপুর বিভাগীয় প্রধান জনাব মোস্তফা আল কামাল স্যার, উনি বীমা সম্পর্কে আলোচনা করবেন। আপনারা সুন্দর ধৈর্য সহকারে তার কথাগুলো শুনবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে ওনার বক্তব্যের পরে সময় দিবে, আপনারা সেগুলো প্রশ্ন করতে পারেন। এখন আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আজকে আমাদের এখানে বক্তব্য প্রদান করার জন্য আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। সম্মানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নওগাঁ মডেল শাখা কার্যালয় কর্তৃক আয়োজিত বীমা বিষয়ক আলোচনা সভা ও দাবি পরিষদের চেক হস্তান্তর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গত দেশের সুযোগ্য ইনচার্জ কোম্পানির সুযোগ্য ডিজেম জনাব মোহাম্মদ সাবির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং জনাব মোহাম্মদ ফজলে রাব্বি সাহেব এবং অফিসের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মী কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গ্রাহক সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্ববর্তী বক্তাগণ সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে বীমা কি, বীমাটা সবার যে প্রয়োজন যার যার অ্যাঙ্গেল থেকে, বিশেষ করে ব্যাংক ম্যানেজার সাহেব, ব্যাংকের যে প্রিন্সিপাল অফিসার সাহেব, উনিও তার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করছেন এবং আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, উনি আমার একটি মৃত্যু দাবি চেক হস্তান্তর অনুষ্ঠানে ছিলেন, সেটা রেফারেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। তবে সবচেয়ে বড় কথা হলো আমরা আজকে আলোচনায় কথাগুলো যদি শুনি লাভ হবে না, কথাগুলি বুঝতে হবে। তো বুঝতে হলে মনটা এখানে রাখতে হবে। যদি আমরা বুঝি আপনার জীবনে কাজে লাগবে, আপনার মাধ্যমে আরো 5টা লোক উপকৃত হবে। প্রথমে আমি দেখতে চাই আজকের এই অনুষ্ঠানে একেবারে নতুন আসছেন এই বীমা আলোচনা শুনতে কতজন লোক আছে, যে নিউ লোক নতুন যে বীমার কথা শুনতে আসছেন কয়জন, একটু হাত তোলেন, তাহলে আমি দেখতে পারবো যে এই কয়টা লোক নতুন। আচ্ছা, মোটামুটি আছেন, অনেক ধন্যবাদ। আমি হাত তুলাইলাম কেন, আমি যে কথাগুলি বলবো কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করবো আপনার কাছ থেকে। আমার বিশ্বাস আপনার কথাগুলির উত্তর দিতে পারবেন। আচ্ছা, অ্যাটেনশন, যে কথা বলতেছিলাম, তাহলে আমি কিন্তু জিজ্ঞাসা করবো এই জন্যই আপনারা শুনলে কতটুকু বুঝলেন। প্রথমে বলবো আজকে যে অনুষ্ঠানে আসছেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাংলাদেশে 35টি জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে যে বীমা প্রতিষ্ঠানটি সর্বোচ্চ লাভ দেয়, সবচেয়ে দ্রুত সার্ভিস দেয়, সবচেয়ে বেশি বোনাস দিচ্ছে এবং যে প্রতিষ্ঠানের নামের সাথে জীবন বীমা শীর্ষ নাম উপাধি যোগ করা আছে, সেই কোম্পানিটি কিন্তু সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। বাংলাদেশে সবচেয়ে বেশি বোনাস দেয় সন্ধানী লাইফ, সবচেয়ে দ্রুত টাকা দেয় সন্ধানী লাইফ এবং টোটাল লেনদেনটা অনলাইন বেসড। এবং আমাদের টাকা প্রদান, টাকা পেমেন্ট, এগুলি সবকিছু একটা লোক বীমা করার পর অফিসে আসতে হয় না, নিজের মোবাইল থেকে রকেট, বিকাশ, নগদ থেকে পেমেন্ট করতে পারে। যাই হোক, প্রথমে বলবো যে ইন্স্যুরেন্স ইংরেজি শব্দ, বাংলায় বলা হয় বীমা। তাহলে বীমাটা কি? বীমা হলো এমন একটি সিস্টেম বা ব্যবস্থা যাহার মাধ্যমে কোনো ব্যক্তি এবং তার পরিবার এবং সম্পত্তির অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া হয়। এটা আরো ভালোভাবে বলি যে ব্যবস্থার মাধ্যমে মানুষের এবং সম্পদের
অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া হয়, সেই ব্যবস্থাকে বীমা ব্যবস্থা বলা হয়। এই আলোচনায় বোঝা যায় বীমা কি দেয়? অর্থনৈতিক নিরাপত্তা দেয়। কাকে দেয়? মানুষকে দেয়। আর কিসের? সম্পদে। এই মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দেয় যে বীমা, তাকে বলা হয় লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা। আর সম্পদের অর্থনৈতিক নিরাপত্তা দেয় যে বীমা, তাহাকে বলা হয় জেনারেল ইন্স্যুরেন্স, সাধারণ বীমা। তাহলে বীমাটা কয় প্রকার? দুই প্রকার, সাধারণ বীমা এবং জীবন বীমা। আমরা কি ক্লিয়ার? এখন আসি, সাধারণ বীমা সম্পত্তির নিরাপত্তা দেয় মানে কি? ধরেন একটি ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, এই গার্মেন্টসের টোটাল অ্যাসেট আছে ধরেন 100 কোটি টাকা, এটা বীমা করা আছে। আগুন লেগে 20 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে, তাহলে ওই 20 কোটি টাকা কে দেবে? সাধারণ বীমা প্রতিষ্ঠান। যত টাকারই ক্ষতি হবে শুধুমাত্র ক্ষতিপূরণ করবে, ক্ষতির বাইরে দিবে না। যদি 1 কোটি টাকার ক্ষতি হয়, কয় কোটি দিবে? 1 কোটি। সাধারণ বীমার কথা হলো সম্পদ আপনার, ঝুঁকি আমার, মানে যা ক্ষয়ক্ষতি হবে সেটা আমার। এই জন্য এই আমাদের দেশে সম্পদের বীমা, সাধারণ বীমাটা বাধ্যতামূলক। কি মূলক? সব 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 রিক্সাবের অ্যাসেট যেগুলো, গার্মেন্টস, ইন্ডাস্ট্রিজ, গাড়ি, প্লেন, জাহাজ, এগুলি সব বীমা করা। ধরেন একটা জাহাজ জাপান যাবে, জাহাজের বীমা করা আছে, জাহাজের মালিকের। মাল যাবে, ওই মালের বীমা করতে হবে। প্রশান্ত মহাসাগরে জাহাজটা ডুবে গেছে, জাহাজের দাম পাবে জাহাজের মালিক, মালের দাম পাবে মালের মালিক, কিন্তু জাহাজ ডুবে নাই, মালটা সুস্থভাবে পৌঁছে গেছে। বীমার জন্য ধরেন 1 কোটি টাকা প্রিমিয়াম দিয়েছিল, 100 কোটি টাকার মাল ছিল, 3 মাসের মধ্যে জাপান পৌঁছে গেছে, মালের কি কোনো ক্ষতি হয়েছে? 1 কোটি টাকা কাকে দিছে? বীমা কোম্পানি। ওই বীমা কোম্পানি থেকে কিন্তু সে আর এই টাকা ফেরত পাবে না। যদি ক্ষতি হতো 100 কোটি টাকায় পাইতো, ক্ষতি হয় না 1 টাকাও পাবে না। সাধারণ বীমার কথা হলো ক্ষতি হলে আমি ক্ষতিপূরণ দেব, ক্ষতি না হলে যে প্রিমিয়াম টাকা দেওয়া হয়েছে এটা ফেরত যোগ্য না। ক্লিয়ার? অনেকে বলতে পারে বীমা ভালো, ক্ষতি হলে পাওয়া যায়, ক্ষতি না হলে পাওয়া যায় না। কথা সত্যি না মিথ্যা? এটা কোন বীমার ক্ষেত্রে? ইয়েস, রাইট। এখন আসি, জীবন বীমার কিন্তু আবার ওরকম না। জীবন বীমার কাজ দুটো। সাধারণ বীমা ক্ষতিপূরণ প্রদান করে, জীবন বীমার কাজ দুটো। কি করে? এক হলো মানুষকে টাকা জমায় দেয়, এটা বলে সেভিংস বা সঞ্চয়। 2, মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দেয়। অর্থনৈতিক নিরাপত্তা হলো এটাই, কারণ জীবন বীমা কিন্তু ক্ষতিপূরণ করে না। আগেই বলছি, একটা মানুষ মারা গেল, 1000 কোটি টাকা দিলেও ক্ষতিপূরণ হবে? একটা পা গেল ক্ষতিপূরণ হবে? জীবন বীমা পূরণ করে দাবি পূরণ। কি পূরণ? আর সাধারণ বীমা কি পূরণ করে? ক্ষতিপূরণ। ওটা টাকা দিয়ে হিসাব করা যায় সম্পদ। আর মানুষের জীবন, এটা টাকার হিসাবে আসে না। বীমা কত টাকা, দাবি কত টাকা। আমরা ইতিপূর্বে এইখানে 19,52,000 টাকার চেক দিয়েছিলাম। উনি ছিলেন, আপনি ছিলেন না অনুষ্ঠানে? 19,52,000 টাকা, 15 লাখ টাকার বীমা ছিল। মাত্র 7 লাখ টাকা জমা দিচ্ছে। 15 লাখ টাকা বীমা মানে 15 লাখ টাকা জমাবে। বীমা মানে আমি জমাবো কত মনে করে, জমাইছে কয় লাখ, মারা গেছে। যত টাকা বীমাটা পাবে মানে 15 লাখ, 6 বছর চলছে, 6 বছর লাভ আসছে আরো 4,52,000, তাহলে কত পাইল? 19,52,000। সে যদি মারা না যেতে, এই 15 লাখ টাকা জমানোর পরে সে লাভ সহ প্রায় 40 থেকে 42 লাখ টাকা পেত। প্রফিট হিসেবে। তাহলে দেখেন, এক মানুষের টাকা জমায় দেয় মানে বেঁচে থাকলেও সে লাভ সহ টাকাটা পাবে। ওই প্রিমিয়ামের টাকা কিন্তু সে লাভ সহ পাবে। 2, সে যদি মারা যায় বা পঙ্গু হয়, তাহলে আর এই বীমা চালাতে হবে না।
বীমা কোম্পানি তাকে চলার জন্য, তার পরিবারকে চলার জন্য টাকা দিবে। এই যে টাকার ব্যবস্থা রাখবে, অভাব আসতে দিবে না, এটাকেই বলা হয় অর্থনৈতিক নিরাপত্তা। তাহলে অর্থনৈতিক নিরাপত্তা কি? অভাব আসতে দিবে না। যেমন এসি কি করে? গরম থেকে নিরাপত্তা দেয়, তাই না? ফ্যান বাতাস দেয়, কিন্তু গরমটাকে কন্ট্রোল করতেছে। যে দেখেন 18 ডিগ্রি দেওয়া আছে, মানে কি এই টেম্পারেচারটা কততে নেওয়ার চেষ্টা করতেছে? 18, ঠান্ডা রাখার জন্য। ফ্যান কি করে? আইপিএস কি করে? বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎটা ধরে রাখে, লোডশেডিং এর কষ্ট থেকে বুঝতে দেয় না। একদিনে 5 বার বিদ্যুৎ গেছে, যার পাশে আইপিএস আছে জানেই না বিদ্যুৎ কয়বার গেছে আর আসছে। রাতে কতবার গেছে আসছে জানে? কেন জানে না? আইপিএস কি করে? বিদ্যুতের সমস্যা থেকে আপনাকে নিরাপত্তা দেয়। এসি কি করে? গরমের সমস্যা থেকে নিরাপত্তা দেয়। আর লাইফ ইন্স্যুরেন্স কি করে? টাকা জমা দেয়, আপনার অভাব যদি আসে সে অভাবটাকে প্রোটেকশন করে, অভাব আসতে দিবে না। আর এটাকে বলে অর্থনৈতিক নিরাপত্তা। আমরা ক্লিয়ার বুঝলাম? তাহলে সাধারণ বীমাটা আমরা ক্লিয়ার, এটা বেশি আলাপ করবো না। জীবন বীমাটা নিয়ে কথা বলবো। তো জীবন বীমার কাজ কয়টা? টাকা জমায় দেয়, এটাকে বলে সঞ্চয়। অভাব আসতে দিবে না, এটাকে বলে অর্থনৈতিক নিরাপত্তা। তাহলে আমরা বুঝতে পারছি জীবন বীমার কাজ কয়টা? সঞ্চয় ও অর্থনৈতিক নিরাপত্তা। এখন আসি, আমরা যে কোনো জিনিস নিই, গ্রহণ করি, এটা কারণ থাকে সারা কি করি বলেন তো? আমরা খাই কেন? কেন খাই? ক্ষুধা লাগে। দেখেন কারণ আছে কিনা? ফ্যানটা এখানে দেওয়া আছে কেন? গরমটা যেন না লাগে। দেখেন কারণ ছাড়া নিই না। আমরা সঞ্চয়টা কেন করবো? আমি অনেকে আয় করি, বেতন পাই, চলে, আবার সঞ্চয় করবো কেন? মাস শেষে তো 50,000 পাই, 1 লাখ পাই, 30,000 পাই, সঞ্চয় কেন করবো? ওটা তো চলে। কথা বুঝেন? কারণ লাগবে না? লাগবে না। সঞ্চয় কেন করব? উত্তরটা হলো আমার বা আমার পরিবারের জীবনে যেন কখনো অভাব না আসে। এখন যদি বলে অভাব কখন আসে, দেখেন অভাব কখন আসে, দেখেন গরম কখন আসে আমরা জানি, তাই না? এই যে শীতকালে 3 মাস 4 মাস বাদ দিলে বাকি সব সিজনে কি গরমটা। যদি বলে শীত কখন আসে, পৌষ মাঘ মাস কি শীতকালে কি এসি ছাড়তো, ফ্যান ছাড়তো? কিন্তু অভাব কখন আসবে এটা কি আমরা জানি? জানি না। তাহলে অভাব কখন আসে এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি। অভাব আসার কারণ 4টা। কয়টা? 1, মৃত্যু। যখনই আমরা মারা যাই, সে যে মারা যায় সে তো চলেই যায়, তার পরিবারের জীবনে অভাব চলে আসে। কার জীবনে? সাথে সাথে চলে আসে। আসে না? আসে না? দেখেন এই লোকটা 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, যে কোনো একটা আয় করে সংসারটা চালাতো, পরিবার বুঝতোই না, যেটা লাগতো খালি বলতো, চলে আসতো। পুরুষ মানুষ এরকম করে না? দেনা করুক, বাকি করুক, ধার করুক, পরিবারকে কি বুঝতে দেয়? কিন্তু দেখেন এই লোকটা যখনই মারা যায়, তার পরিবারে 20,000 টাকায় চলে। ধরেন একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি, এই 20,000 টাকা আগামী মাস থেকে আসবে কোন রাস্তা আছে? তাহলে কি চলে আসলো? অভাব চলে আসলো। তো মারা গেলে অভাব আসে না? আসে না? যে মারা গেলে মারা যায়, তার জীবনে অভাব আসে না? তার পরিবারের জীবনে অভাব আসে। যে মারা যায় সে তো চলেই যায়। তাহলে এখন দেখেন অভাব আসে 1 নম্বর মৃত্যু। তাহলে আমরা কবে মারা যাব আমরা জানি তো নাকি? জানি না। কখন হবে জানি না। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তবে কখন আমরা কেউ জানি না। আজকে থাকলে আজকে, মৃত্যুর টাইম হলে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরে, কিন্তু জানি না। মারা গেলে পরিবার যে সচ্ছল থাকবে এই ব্যবস্থাটা সারা পৃথিবীতে যে প্রতিষ্ঠান করে তার নাম লাইফ ইন্স্যুরেন্স। ধরেন একটা লোক মারা গেল,
তার পরিবারকে যদি 20 লাখ টাকা দেওয়া হয়, অথবা ওই 20 লাখ টাকার মাধ্যমে সে যদি মাসে 20,000 টাকা পায়, এরকম কোন সিস্টেম করে দেওয়া যায়, বলেন অভাব আসবে? সংসার চলতো কত টাকায়? 20,000। মারা গেছে, টাকা পেয়েছে কত? তার স্ত্রী কত পাইল? 20 লাখ। বলেন তো অভাব আসবে? এই যে কিছুদিন আগে যে চেকটা দিলাম 19,52,000, তাহলে এই 19,52,000 টাকা মাধ্যমে সে 15-20,000 টাকা পাওয়ার মতো একটা ব্যবস্থা হয় না? হয় না? গ্রামের মানুষ সংসারটা চালাতে সে পারতেছে। বীমাটা না থাকলে আজকে অসহায়। তা দেখেন, মারা গেলেও পরিবারে অভাব আসতে দেয় না, সেটা কে? বীমা। এখন যদি বলে স্যার সংসার তো 50,000 টাকায় চলে, তাহলে বীমা করে মারা গেলে যদি 50 লাখ টাকা তার ওয়াইফ পায়, তাহলে কি 50,000 টাকা আসবে না? কেউ যদি বলেন স্যার ওনার সংসার তো 1 লাখ টাকায় চলে, তাহলে বীমা করে মারা গেলে 1 কোটি, মাসে 1 লাখে চলে, এখন সে যদি মারা যাওয়ার পর 1 কোটি টাকা তার পরিবার পায়, চলবে না? তাহলে কি করতে হবে? দেখেন, বীমা থাকলেই হবে না, হিসাব করে বীমা নিতে হবে। যখন বীমা করবে তখন তার সাথে কথা বলতে হবে যে আপনার সংসারে আনুমানিক মাসিক ব্যয় কত। আমাকে কাকে প্রোটেকশন দেবো বলেন তো? তাকে এবং তার পরিবারকে। ওই হিসাব করে তো বীমা দিতে হবে। এখানে যে রুমের স্পেস, তাতে দেখা যায় এসি কয়টা চলতেছে বলেন? 4টা। 2 টন করে কয় টন? 8 টন। কিন্তু এখানে যে ক্যাপাসিটি, আরো 2টা এসি দরকার। ওই যে আছে, ওগুলো ছোটগুলো চালু করে দেয়। 10 থেকে 12 টন দরকার, কিন্তু চলতেছে কয় টন? এই জন্য কিন্তু ঠান্ডাটা তেমন না। আচ্ছা, এখানে যদি 1-2 টন চালাইতো হবে? এখানে কত স্কয়ার ফিট, কি পরিমাণ, কত টনের এসি লাগবে হিসাব করে বসাতে হচ্ছে না? ঠিক আপনি যদি আইপিএস কেনেন, আপনার বাসায় 5টা লাইট, 5টা ফ্যান, আইপিএস এর দোকানদারকে যদি বলেন আমি আইপিএস নেব, দোকানদার বলবে যে স্যার কয়টা লাইট কয়টা ফ্যান, বলবে না? বলবে না? আপনি বলতে হবে 5টা লাইট 5টা ফ্যান, তাহলে ওই পাওয়ারের আইপিএস দিবে। আর যদি আপনি 2 লাইট 2 ফ্যান কেনেন, ওটা চলবে? চলবে না। ঠিক বীমা করার সময়ও তার থেকে জানতে হবে তার পরিবারে কত টাকা ন্যূনতম চলে, ওই হিসাবে বীমা দিতে হবে। কি বুঝতে পারছেন? বীমা থাকলে হবে না, বীমা হিসাব করে দিতে হবে। যেমন ছাতা থাকলে হবে না, ছাতারও একটা হিসাব আছে। ধরেন ছাতার দোকানে দেখবেন ছোট ছোট খেলনা ছাতা পাওয়া যায়, 5 কালার 7 কালার, দেখতে অনেক সুন্দর, টিপ দিলেও বলে বাচ্চারা খেলে বা বাচ্চা আমার শোকেসে সাজিয়ে রাখে। এটার নাম কি? ছাতা। খেলনা ছাতা। কি ছাতা? আচ্ছা, ওইটা তাকে রোদ্দু বৃষ্টিতে কোনো কাজে লাগে? ছাতার কাজ তো রোদ্দু থেকে নিরাপত্তা দেবে, বৃষ্টি থেকে নিরাপত্তা দেবে। খেলনা ছাতা কয়টা নিয়ে দিবে বলেন তো? কোনোটা, যতটাই নেন কোনো লাভ নেই। আচ্ছা আসেন ছোট বাচ্চাদের ছাতা আছে না? ওই বাচ্চাদের ছাতা যদি আপনি নেন, মাথা বেচবে না, বাকিটা। তাহলে দেখেন, লেডিস ছাতা আছে, পুরুষদের বড় ছাতা আছে। ছাতাও যেমন হিসাব করে নিতে হয়, কে ব্যবহার করবে, বীমাও হিসাব করে নিতে হবে। বীমা নিলেই হবে না। অনেকে মারা যায়, আমরা 1 লাখ টাকা দিই, বলেন তো কি হয়? 2 মাস 3 মাস চললে টাকা শেষ। আবার অনেকে মারা যায় 1 কোটি টাকাও দিই। তাহলে বীমা থাকলেই হবে না, কি করে নিতে হবে? তাহলে বীমা করে মারা গেলে পরিবার যেন অভাবে না পড়ে, ইলেকট্রিসিটি গেলেও যেন ফ্যান লাইট চলে, যেইভাবে আইপিএস নিতে বলবে ওই বীমাও নিতে হবে। ক্লিয়ার? তাহলে মৃত্যু হলে অভাব আসে, 2 নম্বর অভাব আসে পঙ্গু হলে। কি হলে? পঙ্গু হয়ে গেলে। কেউ যদি পঙ্গু হয়ে যায়, 2টা পা কেটে ফেলে দিল, পায়ের উপর ট্রাক গেছে, পা দুটো নাই, বলেন তো অভাব আসবে না? আসবে না? আসবে। কিন্তু তার যদি একটি ভালো বীমা থাকে, পঙ্গু হওয়ার পর তার সংসার করে 20,000 টাকা চলে, পঙ্গু হওয়ার পর 20 লাখ টাকা পেল, অথবা মাসে 20,000 টাকা পঙ্গুত্ব ভাতা পায়, বলেন অভাব থাকবে? সেই কাজটিও করে দেবে। তাহলে অভাব আসার কারণ কয়টা বললাম?
দুইটা বলছি মাত্র, মারা গেলে আর পঙ্গু হলে। 3 নম্বর অভাব আসে বৃদ্ধ হলে। কি হলে? আচ্ছা, আরেকটি আপনাদের তথ্য দিই, বাংলাদেশের প্রতিদিন শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্টে 46 জন লোক পঙ্গু হয় আর 24 জন লোক মারা যায় প্রতিদিন। যে লোকগুলি গতকাল সুস্থ ছিল আজকে পঙ্গু হবে এবং অনেকে আজকে মারা যাবে অনলি রোড অ্যাক্সিডেন্টে। দেখেন, আগামীকাল আমিও হতে পারি, আপনিও হতে পারে, বা আমার কোনো ভাই হতে পারে, পারে কিনা? কিন্তু কেউ যদি পঙ্গু হয়, দেখেন তার পরিবার অভাবে চলে আসে। কেউ ধারও দেয় না যে 2 পা নাই, 10,000 টাকা ধার চাইছে দিবে, বাধ্য হয় ভিক্ষা করতে। এই যে রাস্তার ওই ব্রিজ রাস্তা দেখা যায় অনেক লোকের পা নাই, ভিক্ষা করতেছে। বলেন তো কেন করতেছে? তাকে যদি বলেন ভাই পা নাই তা দেখি ভিক্ষা কেন করে, ওই লোকটা কি বলবে? যে স্যার কি বলেন, গরিব মানুষ, আবার আল্লাহ দুর্ঘটনা 2টা পাও নিয়ে গেছে, তো ভিক্ষা করবো না করবো? বলে না, বলে না? অনেক মহিলা আছে ভিক্ষা করে বাচ্চা না, কি স্বামী মারা গেছে, কিভাবে চলবো, এরকম বলে না, বলে না? আচ্ছা বলেন তো, আমেরিকা, ফ্রান্স, জাপান, জার্মান, ব্রিটেন, সুইডেন, ফিনল্যান্ড, যে দেশগুলি বললাম 100% ধনী দেশ, এই দেশেও তো মানুষ পঙ্গু হয়, এই দেশেও তো মানুষ মারা যায়, ওই দেশে তো কেউ ভিক্ষা করে না। কারণ কি? ওই দেশে সবার ইন্স্যুরেন্স আছে। একটা শিশু জন্ম হওয়ার 7 দিনের মধ্যে তার ইন্স্যুরেন্স করাটা বাধ্যতামূলক। 18 বছর হলে একটা করতে হয়, 25 বছর হলে একটা করতে হয়, বিয়ে করলে ম্যারেজ পলিসি করতে হয়, 40 বছর হলে পেনশন পলিসি করতে হয়, 5টা বীমা তাদের আওতায় আসতে হয় 40 বছরের মধ্যে, অনেকে 10টাও করে। আর আমাদের দেশের মানুষের একটাও নাই বীমা। উন্নত দেশের মানুষ মনে করে লাইফ ইন্স্যুরেন্সের ভার্চুয়াল চাইল্ড, লাইফ ইন্স্যুরেন্সের অদৃশ্য সন্তান। এক একটা বীমা এক একটা সন্তানের মতো টাকা দিয়ে করতে হবে। আমার একটা সন্তান লালন পালন যত টাকা দিয়ে করি, এক একটা বীমা তাই হবে। উন্নত দেশের মানুষ মনে করে 10টা সন্তানের টাকা জমাবো বা 5টা সন্তানের টাকা জমাবো আর লালন পালন করবো 1টা বা 2টা। আর আমরা লালন পালন করি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, জমাই না একটারও। আর যদি অভাবে পড়ি তাহলে কার দোষ দিই? কার দোষ দিই? আল্লাহ। দেখবেন যদি কেউ গরিব হয়, যদি বলেন ভাই আপনি গরিব কেন, এক কথায় বলবে স্যার কি বলেন, আল্লাহ গরিব বানাইছে, কি করবো? দেখ কার দোষ দিল? কার দোষ দিল? আচ্ছা বলেন তো, ওই দেশের একটা লোকও গরিব আল্লাহ বানায় নাই, আল্লাহ কোনো ক্ষতি হয় নাই, আপনাকে গরিব বানায় বলে আল্লাহ লাভ হইছে? লাভ হইছে? তাহলে দোষটা কেন দিলেন? তাহলে আমরা গরিব কেন জানেন? আমরা গরিব থাকতে চাই। যদি বলি না স্যার আমরা ধনী হতে চাই, আচ্ছা বলেন তো, আপনার বাসায় এই গরমের দিনও এসির মতো ঠান্ডা থাকবে, এটা আমরা চাই না? চাই না? বলেন চাই? আচ্ছা চাইলে হবে না এসি লাগাইতে হবে? এসি লাগা চাইতে হবে নাকি, না এসি না লাগালে চাইতে হবে? এই রুম ঠান্ডা আল্লাহই করে, উসিলা কি? এসি। আমি আস্তে কথা বলে জোরে আওয়াজ হয়, এটা আল্লাহই করে, উসিলা কি? এই যে মাইকের যন্ত্রপাতি গুলো, তাই না? বাতাস আল্লাহই দেয়, উসিলা কি? ফ্যান। তাহলে আপনি যে ধনী হতে চান সেটা উসিলা লাগবে না? সে উসিলাটা কি? টাকা সঞ্চয়। আপনি টাকা জমাবেন না, ধনী হতে চাবেন, চাইলে হবে? কারেন্ট গেল, বিদ্যুৎ চান, বলে যে স্যার চাই, তাহলে বিদ্যুৎ চাইতেই হবে না আইপিএস লাগাইতে হবে? আইপিএস লাগায় না চাইতে হবে? তাহলে তেমনি আমরা ধনী হতে চাই, টাকা জমাই না, ধনী হব? তাহলে দেখেন, মারা গেলে বীমা কোম্পানি তার পরিবারকে টাকা দেয়, পঙ্গু হলে পঙ্গুত্ব ভাতা দেয়, অভাব আসতে দেয়। 3 নাম্বার অভাব আসে বৃদ্ধ হলে। কি হলে? আমরা যদি বেঁচে থাকি, বয়স 60, 65, 70 হবে না? হবে না? বেঁচে থাকলে বলছি, হবে না? আচ্ছা ওই বয়সে চলতে হলে কি লাগবে? আর যদি টাকা না থাকে, বৃদ্ধ বয়সে আমরা কার কাছে হাত পাতবো? এক্ষেত্রে তো একদম চিরন্তন সত্য, তাই না? আমরা যদি কোনো আমাদের দেশে মা বাবাকে জিজ্ঞাসা করা হয়, 98% মা বাবা বলবে কি জানেন, যে আমি যদি এক কথায় বলি সন্তান কেন লালন পালন করে, উত্তর দেব কি বলেন স্যার?
আমার দুইটা ছেলে একটা মেয়ে, এরাই তো আমার সম্পদ, এরাই তো আমার ব্যাংক ব্যালেন্স। এরা যখন বড় হবে, চাকরি করবে, বৃদ্ধ বয়সে দেখবে, এরাই তো আমার সবকিছু। যদি বলেন বয়স তো আপনার 40, 45, 50 হয়ে গেছে, আর 10-15 বছর পর তো আয় করতে পারবেন না, তখন তো আপনারা আপনার ওয়াইফে দুইজনের খাইতে কমপক্ষে 8,000, ওষুধ 4,000, কত হলো 12,000। আর নাতি নাতকর চিপ জুস এটা ওটা চাবে, না কিনা দিলে তো দাদা নানার কাছেও আসবে না। এদের জন্য কমপক্ষে 3,000। একটা গ্রামের মানুষের কথা বলি, তাহলে একটা পুরুষ মানুষ বৃদ্ধ হলে মাসে কমপক্ষে 15,000 টাকা লাগবে না লাগবে না? যদি বলি এই টাকাটা কোত্থেকে আসবে, বলো কেন স্যার আমার ছেলে আছে না, দুইটা ছেলে, ওরা বড় বলেই তাই না, ওরাই তোমার সব, ওরাই তো আমার সম্পদ, ওরাই আমার ব্যাংক, ওরাই আমার বীমা। বলে না বলে না? 98% সত্যি কথা বলতেছি। কোন মাকে যদি বলেন মা আপনার বয়স তো হয়ে যাচ্ছে, বৃদ্ধ বয়সে চলবেন কিভাবে, টাকা পয়সা কেন, আমার ছেলে আছে না। দেখেন কি আছে, আল্লাহ তাআলা কি বলছে, কোরআনে চলে যায়, সূরা বাকারা 223 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদিমু লিআনফুসিকুম, তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। তো আল্লাহ তো বলে না সন্তান আছে সঞ্চয় করো না, তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। তুমি না, তুমি হলে আপনি করলে হইতো। আপনি তো শুনছেন, যখন আয়াতটা পড়ছেন বুঝছেন, তাহলে আপনি তো সঞ্চয় করবেনই, যারা সঞ্চয় করে না তাদেরকে সঞ্চয় দাওয়াতটা দেন। যেমনে বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, 82 জায়গায় বলছে, নামাজ পড়তে বলে নাই। তুমি তো পড়বাই, যারা পড়ে না তাদেরকে পড়তে বলবো, তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করো। এটা হলো কায়েম করা। এক জায়গায় আপনাকে পড়তে বলে নাই, কি বুঝছেন না বুঝেন নাই? তাই বলেন, তাহলে নামাজ কায়েম করতে বলছে, সঞ্চয় তোমরা তোমাদের ভবিষ্যতে সঞ্চয় করতে কে বলছে? আচ্ছা সঞ্চয় যদি আমরা করি, আমরা মারা গেলে আমাদের পরিবার অভাবে পড়বে, পঙ্গলে অভাবে পড়বো, বৃদ্ধ বয়সে হাত পাততো। আচ্ছা বলেন যে দেশের প্রত্যেকটা বাবা যদি বৃদ্ধ বয়সে কমপক্ষে 15,000 টাকা পেনশন পায়, প্রত্যেকটা মা যদি বৃদ্ধ বয়সে 9 থেকে 10,000 টাকা পেনশন পায়, ওই মা বাবা কোনোদিন ছেলে মেয়েকে সাথ পাতবে? তারা কি অভাবে কাঁদবে? ছেলে দেখে না, বউ দেখে না, কত কষ্ট করে ছেলে পালছি, আজকে বউ পায়া ভুলে গেছে, ছেলেটা আমার ভালোই ছিল, ওই বাড়ির মেয়েটা পায়া পায়া ছেলেটা সবাইকে ভুলে গেছে, সব দোষ বই। এরকম আছে না আছে না বলে? দোষ কার দেয়? আরেক বাড়ির মেয়ে। সত্য না? আসলে দেখেন, আমরা বৃদ্ধ জানি, বৃদ্ধ হলে টাকা লাগবে জানি, আল্লাহ বলছে সঞ্চয় করতে, আমরা করলাম না। আমরা কি করলাম? ছেলে মেয়ে সব, এই ছেলে মেয়ের জন্য আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করছে। আল্লাহ বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে তোমার সন্তান সন্ততি থেকে শুরু করে যা কিছু আছে, এর সব কিছুর মালিক আমি আল্লাহ। কে বলতেছে? আর সন্তান সন্তানের জন্য ব্যয় করো ফি সাবিলিল্লাহ, সওয়াবের আশায়। তুমি কোথায় পেয়েছো? আমি কাউকে শুধু ছেলে দিই, কোরআনের কথা, শুধু মেয়ে দিই, ছেলে মেয়ে উপায় দিই, কাউকে দিই না, কাউকে দিয়ে নিয়ে যায়। আল্লাহ বলতেছে সন্তানের জন্য আমরা যত টাকা ব্যয় করি, যত কষ্ট করি, আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে সব দেয় কে? আল্লাহ। বলেন তো আপনি এদেরটা খাবেন এই জন্য পালতে তো বলে নাই? আপনি কই পেয়েছেন? ওনাকে তো কোটি কোটি টাকার মালিক, আল্লাহ সন্তান দেয় নাই। ডাক্তাররা বলে হাজবেন্ডের কোনো সমস্যা নেই, দেয় নাকি? আবার তাহলে একটাই দিছে, ওটা আবার কক্সবাজার ঘুরতে যায় সাগরে ডুবে মারা গেছে। দুইটা দিছে, দুইটা নানা বাড়ি বেড়াতে গেছে, পুকুরে পানিতে ডুবে মারা গেলে হয় না হয় না? বলেন, আপনি তাদেরটা খাবেন এই জন্য টাকা জমান না, এটা কোথায় পাইছেন? এই জন্য আল্লাহ আবার কোরআনে বলছে তোমার সৃষ্টির জীবের দিক টাকা অনেক কিছু শিখতে পারবে, বেশি দূর যাওয়ার দরকার নাই। বাড়ির মুরগিটার দিকে তাকান, যে মা মুরগিটা 12টা 14টা ডিম পাড়ার পরে এই ডিমে তা দেওয়া শুরু করে 21 দিন, যখন ডিম পাড়া শেষ তখন ওজন 1 কেজি। 21 দিন তা দেওয়ার পর শুকিয়ে অজ্ঞান হয়ে যায়। বাচ্চাগুলি নিয়ে যখন মা বের হয়, মাকে খাবার দিলে মা খায় না, বাচ্চাকে খাওয়ায়।
মা একটা দুটো খায়, বাচ্চা পেট ভরে তাও খাওয়ায়। বৃষ্টির মধ্যে 10টা বাচ্চা বুকে নিয়ে বসে থাকে, মা ভেজে বাচ্চাকে ভিজতে দেয় না। সাপ চিল বেজি এদের সাথে ফাইট করে বাচ্চাকে রক্ষা করে। অনেক সময় সাপের দংশনে মা মুরগি জীবন দেয়, তাও বাচ্চা দেয় না। একটা খাবার পেলে আওয়াজ করে বাচ্চাগুলো দূরে সব দৌড়ে আসে, যেটা আগে আসে ওইটাকে দিয়ে দেয়। মার পেটে কিন্তু ক্ষুধা, তো বাচ্চাকে খাওয়ায় দিচ্ছে। এই সিন দেখছেন না দেখেন নাই? সবাই দেখছেন। আচ্ছা বলেন তো, এই বাচ্চাগুলি বড় হওয়ার পর কোনদিন মা মুরগির সামনে একটা ধান বা চাল এনে দিছে, এটা কে কে দেখছেন? এটা কেউ দেখেন নাই? আচ্ছা, মুরগি যে এত কষ্ট করলো, 21 দিন না খেয়ে ডিমে বসে থাকলো, একটু উঠে আবার তাড়াতাড়ি বসছে, কারণ ডিমটা ঠান্ডা হয়ে গেলে ডিম নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করলো, বাচ্চাটা খাবে আশা করছে? আচ্ছা বলেন তো, আমরা মানুষ মা মুরগিটা যা করে তাই তো আমরা করি, না এর চেয়ে বেশি কিছু করি? মাও বেঁচে, আমাদের মায়েরাও বেঁচে, আমরাও কষ্ট করি, মুরগিও কষ্ট করে। মুরগিটা বাচ্চাটা খাবে আশাই করে না। আর যে সকল মা বাবা আমরা টাকা জমাই না, ছেলে মেয়ের টাকা বা আশা করি, তারা কি মুরগির চেয়ে ভালো না খারাপ? বলতে কষ্ট হচ্ছে না? কি বলেন? তাহলে আল্লাহ বলছে কি, এই জন্য বলছে তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। এই ভবিষ্যৎ দুটো, একটা ইহকাল একটা পরকাল। ইহকালের জন্য অর্থ সঞ্চয় করতে হবে, পরকালের জন্য নেক আমল সঞ্চয় করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দান খয়রাত করতে হবে, মানুষের উপকার করতে হবে। এগুলিও কিন্তু সওয়াব। এটা কখন পাবেন? এটাও সঞ্চয় পরকালে। পরকালে যদি খালি হাতে যান, অভাব। যারা পরকালে সঞ্চয় নেই, নেক আমল নাই, কষ্ট না বলে, যারা আমরা পরকাল বিশ্বাস করি, আর যদি ইহকাল সঞ্চয় না করি, তাহলে কষ্ট না। এই দুই কষ্টের জন্য কে দেয়? আল্লাহ নাম দেয়। বলেন, আল্লাহ কোরআনেই বলছে মানুষ শুধু তার কৃতকর্মের ফল ভোগ করে। এখন যদি বলেন সঞ্চয় কিভাবে করব, আল্লাহ কোরআনে কি বলছে? অবশ্যই বলছে। আল্লাহ বলছেন ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। অপচয় যদি না করো তাহলে সঞ্চয় হয়ে যাবে। তাহলে অপচয় করলাম, সঞ্চয় করলাম না। আমরা অপচয় করি না, যদি তারপরেও মানুষ অপচয় করে, এই জন্য আল্লাহ আরেকটি আয়াত নাযিল করছে, সেটা হলো ইন্নাল মুবাজ্জিরিনা কানু কানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারী এবং অপচয়কারিনী শয়তানের ভাই বোনেরা মানুষরূপী শয়তান। তাদের জন্য দুটো আযাব, দুনিয়ার একটা আযাব হলো অভাব, আর পরকালের আযাব তো আছেই। কে বলতেছে? আমি না। কে বলতেছে? আল্লাহ ইন্না দিয়া বলছে, অবশ্যই। এখন দেখেন, আপনি সারা জীবন অপচয় করছেন, সঞ্চয় করেন নাই, আর অভাবে পড়ছেন, দায়ী করতেছেন আল্লাহরে নাকি? আল্লাহ বলছে না বলে নাই? দেখেন, অনেক মানুষ চিন্তা করে আমার ভাগ্যে যা আছে তো তাই হয়েছে, এই কথা বলে না? কার দোষ দেয়? ভাগ্যের। এই ভাগ্যের দোষ দেওয়া আল্লাহ। কিছু কিছু ভাগ্য আছে ফিক্সড, আর কিছু আছে নিজে অর্জন করতে হয়। আল্লাহ কোরআনে বলেছে, দেখেন ফিক্সড কিরকম। দেখেন, বাইরে বৃষ্টি, আপনি যদি যান ভাগ্যে আছে ভিজবেন, কিন্তু আপনি ছাতা নিয়ে গেছেন, তাহলে বৃষ্টির মধ্যে আপনি ভিজবেন না। কিন্তু ছাতাটা কে নিছে? আপনি নিছেন। আপনার ভাগ্যে তো ছিল ভেজার কথা, তাহলে ভিজেন না কেন? গরম আল্লাহ দিছে না? আপনার ভাগ্যে ছিল গরমে থাকবেন, কিন্তু বাসায় এসি ছাড়া ঘুমান, আপনি তো শীতকালের মতো আরামে ঘুমান। তো এটাকে আপনি চেঞ্জ করছেন না, করেন নাই? আল্লাহ তো গরম দিছে 34 ডিগ্রি 36 ডিগ্রি, কিন্তু আপনি তো রুমটা ঠান্ডা করছেন চেষ্টা করে। কি করে? আল্লাহ এই জন্য আয়াত নাযিল করে দিয়েছেন। দেখেন সূরা তাদের 11 নম্বর আয়াত, আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউগরিমু বিকুম হাত্তা ইউগরিমু বিআনফুসিহিম, নিশ্চয় আমি কোন ব্যক্তি বা জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি বা জাতি নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। চেষ্টা করলে আল্লাহ করে দেয়। ওই যে এসি লাগাইছেন, এটা চেষ্টা, ছাতা নিয়েছেন, এটা চেষ্টা, আর আপনি অভাব থেকে মুক্ত থাকার জন্য সঞ্চয় করছেন, এটা চেষ্টা, বীমা করছেন, এটা উসিলা, এসির মতো, ফ্যানের মতো। কি বুঝছেন না বুঝেন না? বলেন তো, আল্লাহ বলছে ভাগ্য পরিবর্তন করে দেয়, তাহলে তো আপনি ওই ভাগ্যে বিশ্বাসী হয়ে থাকলে হবে না তো? ক্লিয়ার? তাহলে দেখেন, বৃদ্ধ বয়সে সবাই যেন পেনশন পায়। সরকার এই বীমার মাধ্যমে পেনশন নেওয়ার জন্য আহ্বান জানাইছে। উন্নত বিশ্বে সবাই পেনশন পায়, তো বৃদ্ধ বয়সে এই বীমা কিন্তু পেনশন আকারে থাকে। তাহলে কয়টা অভাবের কারণ বললাম? 3টা। 4 নম্বর কারণ, নির্দিষ্ট কোন লক্ষ্য অর্জন বা নির্দিষ্ট কোন অর্থনৈতিক সমস্যা। নির্দিষ্ট কোন লক্ষ্য অর্জন বা নির্দিষ্ট কোন অর্থনৈতিক
সমস্যা, হঠাৎ হার্ট অ্যাটাক করলাম, বিল করে টাকা লাগবে, বিমায় টাকা আছে, আপনি অর্ধেক টাকা লোন নেন, সাথে সাথে চিকিৎসা করেন, মেয়ে বিয়ে দিবেন, টাকা নেন, যে কোনো একটা সমস্যা টাকা নেন, আবার দিয়ে দিবেন। বিমা থাকলে যে মেয়াদ শেষই পাবে তা না, আপনি 3 বছর চালানোর পর 50% টাকা যে কোনো সময় আপনার লোন হিসাবে পাবেন, আপনার টাকা আবার আপনি দিয়ে দিতে পারবেন। এটা হলো নির্দিষ্ট সমস্যা। লক্ষ্য অর্জন, আপনি মেয়েকে ডাক্তার বানাবেন, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, আপনি হজ করবেন, এই যে স্বপ্নগুলি আমাদের আছে, এই স্বপ্নগুলি পূরণ করতে হলে কি লাগবে? টাকা। তাহলে বিমা মেয়াদ শেষ হলে সেই স্বপ্নগুলি পূরণ করতে পারবো না? দেখেন, অভাব আসার কারণ কয়টা বলছি? এই 4টা অভাব আসার রাস্তায় বন্ধ করে দেয় একটা মাত্র বিমা থাকে। কয়টা? একটা, বেশি লাগে। বিদেশিদের 5টা 10টা, আমরা একটা। তবে অবশ্যই বিমাটা সন্তানের মতো হতে হবে, গাড়ির স্পেয়ার চাকার মতো হতে হবে। অটো রিক্সা 3 চাকায় চলে, দেখবেন পিছে একটা এক্সট্রা আছে, যেই চাকায় চলে ওই সাইজে না কম বেশি আছে। প্রাইভেট কার 4 চাকায় চলে, ওর একটা এক্সট্রা আছে, কোন সাইজে? ওই সাইজে। বাসটা 6 চাকায় চলে, ওর একটা এক্সট্রা আছে, কোন সাইজে? তাহলে আমাদেরও বীমা থাকবে একটা এক্সট্রা সন্তানের মতো। তবে কত টাকার? আমার সন্তানের সমান। সঞ্চয় করতে হবে সন্তানের সমান। সঞ্চয় করতে হবে কিসের সমান? তো সঞ্চয় কখন করতে হবে? শুনে নেন, সঞ্চয় করতে হবে জীবনে যখন ইনকাম, আয় শুরু করছেন, আয় তখন পারেন নাই, তাহলে 6 মিলাবেন, সংসার শুরু করছেন। সঞ্চয় লিখতে কোন সব? সঞ্চয় লিখতে কোন সব বলেন? হ্যাঁ, আর সংসার একই সমান। যখন সংসার শুরু করছেন তখনও করতে পারেন নাই, তাহলে প্রথম সন্তান যখন জন্ম হয়েছে তখন সন্তানের কি একই সমান? প্রথম সন্তান ওটাও করেন নাই, তাহলে দ্বিতীয় সন্তান ওটাও করেন নাই, তাই শেষের সন্তান তাও করেন নাই, তবে আজই করেন সন্তান আরেকটা হয়েছে মনে করে। এটা অবশ্যই সন্তানের সমান হতে হবে। এই জন্য বলে লাইফে যে ভাগ্য চাই, তো যদি বলে সন্তানের সমান করবো, সন্তানটাকে ছেলে না মেয়ে? আমি বলবো একটা মেয়ে কত বছর বাধ্য হয়? কমপক্ষে 15 বছর, নাকি? তারপর বিয়ে দিই, বিমাটাকেও কমপক্ষে 15 বছর, তারপর বিয়ে না, বিমা আজীবন আপনাকে টাকা দেবে। বা এককালীন যা ব্যয় করলেন, যদি আপনি দেখেন 10 লাখ টাকা বিমা করেন 15 বছর মেয়াদে, বর্তমান বোনাস রেট অনুযায়ী আমাদের 26 লাখ টাকা উপরে আসতেছে। 10 বছর মেয়াদে 19 লাখ টাকা উপরে আসতেছে। একটা এক্সাম্পল দিলাম, একটা মেয়ের পিছে খাবার দিন, পড়াশোনা দিন, মাসে 6, বছরে 72, 15 বছরে 10,80,000 ব্যয় হয়। আর ওই টাকা দিয়ে যে বিমাটা হয় 15 বছর পর প্রায় 26 লক্ষ টাকা আসে। ওই অর্থাৎ বিমা নামের মেয়ে 15 বছর হলেই বলবে, আব্বু আম্মু তোমাকে 26 লাখ নিবে না, এটার মাধ্যমে মাসে 25 থেকে 26,000 টাকা আজীবন নিবে। কারণ আপনি পেনশন বিমা করলে পেনশনের আওতায় নিবেন। তাহলে বলেন, নিজের একটা মেয়ে 15 বছর 20 বছরে 10-15 লাখ টাকা ব্যয় করলাম, বিয়ে দিলাম, তা খালি আজীবন আমরা দিই আর দিই না? যখন বেড়াইতে আসে মেয়েকে দিই, জামাইকে দিই, আবার যাওয়ার সময় দিই, যত দিই তত ভালো। আর না দিলে মুখটা থাকে কি কালো। ওই মেয়ে আমাদের আছে, কিন্তু যে মেয়ে আমাকে আজীবন দিবে, তাহলে দেখেন নিজের মেয়েকে মা ডাকি কিনা? বিমা, বিবাদ দেন, পাশের শব্দ কি? বিকল্প মা, গ্যারান্টি মা। যেই মা মারা যাবে না, যেই মা বৃদ্ধ বয়সে আমাকে মায়ের মতো দেখবে, সবাই আমাকে সম্মান করবে, আমি মারা গেলে আমার পরিবারটাকে দেখবে, আমি কম গেলে আমাকে দেখবে, ওটার নাম বিমা। এই বিমাটা দরকার আছে না নাই? দেখেন, তাহলে সঞ্চয় করতে হবে, কেন বুঝলাম? তো সঞ্চয়ের জন্য আমরা কোথায় যাই? প্রথমে আশেপাশে এনজিও সমিতিতে যাই, আর ওখানে যে টাকা হারাই, আর তখন আবার সরকারের দোষ দিই। কারে দোষ দিই? আচ্ছা বলেন তো, আপনার এনজিও সমিতি, ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, এগুলিতে প্রধানমন্ত্রী বক্তব্য বলছিল আপনাদের যে টাকা রাখেন, আপনি রাখছেন কেন? আপনি লোন নেন, ঠেকে পড়ছেন, আপনি একটা জিনিস কিনবেন এই জন্য নেন, আপনি টাকা রাখছেন কেন? এনজিও মানে কি? এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সরকার কোনো দায়িত্ব নেয় না। আপনি লোন নেন, আপনি একটা জিনিস কিনবেন না, টাকা রাখতেছেন কেন? আর যখনই টাকা রাখতেছেন, টাকা রাখার অধিকার এই দেশে দুটো জায়গা আছে, যে দুটো সরকার গ্যারান্টি দিচ্ছে, একটির নাম ব্যাংক আর একটির নাম মেয়ে। এছাড়া কাউকে টাকা রাখার অধিকার তো দেয় নাই। আপনি যদি রাখেন, আপনার ওন রিস্ক। আপনি এনজিও রেখে জানছেন, এনজিও মানে কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। চলে গেছে ডেস্টিনি, যুবক, আইটিসিএল, জিটিসিএল, বিটিসিএল, ইভালে, এই এলাকায় অনেক সমিতি হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। বলেন দায়ী কে?
আমরাই দেয়। আমরা রাখছি কেন? কি বুঝতে পারছেন? তাহলে বলেন টাকা গ্যারান্টি যুক্ত জায়গা দুটো ব্যাংক আর বীমা। ব্যাংকে দেখার জন্য আলাদা একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ ব্যাংক, আলাদা মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয়। বীমাকে দেখার জন্য একটি প্রতিষ্ঠান আছে আইডিআরএ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আবার এই দুটো জিনিস দেখা অর্থ মন্ত্রণালয়, এবং দুটোর গ্যারান্টি সরকারের। এবং আরেকটি কথা বলে ব্যাংক ম্যানেজার সাহেব বলছে, ব্যাংকিং আইনের চেয়ে বীমা আইন অনেক পুরাতন। ব্যাংকিং আইনের চেয়ে বীমা আইন কি? ব্যাংকের জন্মের আগে বীমার জন্ম। 1583 সালে বীমার প্রথম এই লাইফ ইন্স্যুরেন্সের জন্ম 1583 সালে। যে বীমার দলিল এখনো ব্রিটিশ জাদুঘরে কুইন্স মিউজিয়ামে ঠিক আছে 1583 সালের 8ই জুন। বলেন তো 500 বছর আগের কথা। আমরা এখনো জানি না। আমরা এখনো জানি এটা মনে সমিতি, ওই যে হাই হাই কোম্পানি চলে গেছে এরকম কিছু। সরকার 2020 সালে একটি দিবস চালু করছে, যাকে বীমা দিবস, 1 মার্চ। বাংলাদেশে কিন্তু ব্যাংক দিবস নাই। ওই যে ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সাহেব আছে, ব্যাংক দিবস আছে, কিন্তু কি আছে? বীমা দিবস। জাতীয় বীমা দিবস কত গ্রেডের? প্রথম গ্রেডের। এই বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবস যেমন প্রথম শ্রেণীর, বীমা দিবস প্রথম শ্রেণীর। এই 2020 সালের বীমা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল বীমা দিবসের শপথ করি উন্নত দেশ গড়ি। অর্থাৎ দেশটাকে উন্নত করার স্বপ্ন দেখছে। কেন? এই বীমা ছাড়া দেশ উন্নত হবে না। 2024 সালের বীমা দিবসের প্রতিপাদ্য বিষয় হলো গর্ব বীমা, গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। অর্থাৎ স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করছেন। এখন দেখেন স্মার্ট বাংলাদেশ মানে কি? অভাব মুক্ত বাংলাদেশ। এটা বীমা ছাড়া হবে না। এবং সরকার প্রথমে যে পদক্ষেপ নিয়েছে এই বছর, যে আগামী থেকে যাদের সরকারি চাকরি হবে তারা কিন্তু আর সরকারি পেনশনের আওতায় থাকবে না। এই বীমার মাধ্যমে পেনশনের আওতায় নিতে হবে। আপনি সেটা সার্বজনীন বীমা নেন আর এইসব ইন্স্যুরেন্স কোম্পানির বীমা নেন, বীমা করতে হবে। 2041 সালের মধ্যে বাংলাদেশের উন্নত বিশ্বের মতো সবাইকে বীমার আওতায় আসতেই হবে। আর বীমার আওতায় যদি আসে, এই দেশে কেউ মারা গেলে পরিবার অভাবে করবে না, পঙ্গু হলে হাত পাতবে না, বৃদ্ধ বয়সের ছেলেমেয়ের মুখের দিকে তাকাবে না। অর্থাৎ অভাব মুক্ত বাংলাদেশ হবে। বলেন সরকার এত কিছু করতেছে, কিন্তু আমরা এখনো বীমা বুঝি না। কি কথা ক্লিয়ার? তো বীমা সবার টাকা দরকার আছে না নাই? সবার টাকা দরকার আছে। তাহলে আমরা একটা সরকারের টাকা রাখবো। এখন যদি বলেন একটা সরকারের খাবারের টাকা মাসে 3000, বছরে 36,000, 5 লাখ টাকা বীমা হবে। 15 বছরে 5,40,000 জমা হবে। আপনি 13 লাখ টাকা পাবেন, 12 থেকে 13 লাখ টাকা পাবেন। মারা গেলেন, ওষুধে মারা গেলে 5 লাখ, অ্যাক্সিডেন্টে মারা গেলে 10 লাখ, বেঁচে থাকলে 13 লাখ। একটা কিস্তিতে মারা গেল। দেখেন পার্থক্যটা সহজে বোঝায়। টাকা রাখবো কোথায়? ব্যাংকে অথবা বীমাতে। ব্যাংকে কোন টাকা রাখবো? দুটো ভাগ করে দিই। ব্যাংকে টাকা রাখবেন বিজনেসের টাকা। উনি ব্যবসা করে চেকে পেমেন্ট করে, ওনাকে চেকে পেমেন্ট করে, উনি যা কিছু লেনদেন করে কিসের মাধ্যমে? ওই ব্যবসার টাকা। বাজারের টাকা, দৈনন্দিন খরচের টাকা রাখবেন। এটিএম কার্ড থাকবে, ব্যাংকের থেকে ব্যয় করবেন, কেনাকাটা করবেন, ক্রেডিট ডেবিট কার্ড দিয়ে ব্যয় করবেন। তাহলে আপনার খরচের টাকা, ব্যবসার টাকা রাখবেন। তাহলে আজ ভবিষ্যতের টাকা কোথায়? অবশ্যই ভবিষ্যতের টাকা, ভবিষ্যতের জন্য যে টাকা রাখবেন সেটা অবশ্যই বীমাতে রাখতে হবে। বীমা কিন্তু ভবিষ্যতে সঞ্চয় করে দেয়, গ্যারান্টি সঞ্চয় করে দেয়। ভবিষ্যৎ কি? ধরেন বৃদ্ধ বয়সে আমি সচ্ছল থাকবো, আমি মারা গেলে পরিবার সচ্ছল থাকবে, আমি পঙ্গু হলে আমি সচ্ছল থাকবো, মেয়েকে ডাক্তার বানাবো, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, হজ করবো, এগুলি সব ভবিষ্যতের সঞ্চয়। এটা ব্যাংকে না। কেন না? কেন না একটু বুঝি, অ্যাটেনশন। ধরেন একটা লোক প্রতি বছর 1 লাখ টাকা করে ব্যাংকে রাখবে, কথাটা বুঝেন। ব্যাংক ম্যানেজার সব আছে, প্রতি বছর 1 লাখ ব্যাংকে রাখবে, জমাবে, 10 বছর জমাবে। 1 লাখ করে 10 বছর যদি টাকা জমায়, 10 বছরে কয় লাখ হবে বলেন তো? ব্যাংকের ইন্টারেস্টের হার অনুযায়ী 10 বছরে 10 লাখ রাখলে ম্যানেজার সাহেবকে বলবো যে প্রায় সুদ সহ কত আসতে পারে? 14 লাখ সামথিং। 14 লাখ সামথিং। দেখেন কত বলছে? 14 লাখ সামথিং। দেখেন 14 লাখ সামথিং রাখলো, শুরু করলো 1 লাখ দিয়ে। ওয়াইফকে যা বললো দেখো প্রতি বছর 1 লাখ রাখবো। ম্যানেজার সাহেব বলছে যে 14 লাখের উপরে টাকা পাবো, এই টাকা দিয়েই করবো। ওয়াইফ খুশি না বেজার?
খুশি। কিন্তু দেখেন ওই একই টাকা যদি সংবিধানে লেখা রাখে প্রতি বছরে 1 লাখ, 10 বছরে 10 লাখ, আমাদের বোনাস সেট অনুযায়ী, গ্যারান্টিযুক্ত বোনাস সেট অনুযায়ী 19 লাখ টাকার উপরে পাবে বর্তমান রেট অনুযায়ী। তো ব্যাংক দেবে 14 লাখ, আমরা দেবো কয় লাখ? 19 লাখের উপরে। এখন আসি, যদি লোকটা 1 লাখ রেখে 2 মাস পর হার্ট অ্যাটাক করে মারা গেল, ওই ওনার কাছে গেল যে স্যার, তার ওয়াইফ এসে বলল আমার হাজবেন্ড 1 লাখ টাকা রাখছিল 2 মাস আগে, বলছিলেন 14 লাখের উপরে পাবেন, এখন তো মারা গেছে, খুব অভাবে পড়ছে স্যার, এই টাকাটা একটু বাড়ায় দেন। কাটতে স্যার বলতেছে, ম্যানেজার সাহেব কয় লাখ দেবে বলেন তো? 2 মাস আগে 1 লাখ রাখছে, কত দেবে? উনি সান্ত্বনা দিয়ে বলবে দেখেন ভাবি, ব্যাংকে টাকা রাখছে, এটা বাড়ানোর কোনো ক্ষমতা নাই, 2 মাস হয়েছে, আপনি ওই 1 লাখে রাখবেন, আবার সরকারি কিছু চার্জ আছে, কিন্তু কি আছে? ওই চার্জ বাদে দিলাম 1 লাখ টাকাই পাবে। এখন কান্নাকাটি একটু বেশি করলে না বেশি দিবে? কোনো ক্ষমতা নাই। কিন্তু একই টাকা বিমাতে রাখছে, দেখেন ব্যাংকে যখন 1 লাখ রাখছে, 1 লাখ টাকা একটা জমা স্লিপ দিচ্ছে। বিমাতে যখন 1 লাখ রাখছে, তখন বিমা কিন্তু বলছে কত বছর জমা হবে? 10 বছর। তখন 10 লাখ টাকার একটা বিমা দলিল দিয়ে দিচ্ছে, যেটা ব্যাংক দেয় না। 1 লাখ টাকার জমা স্লিপের সাথে কয় লাখ টাকার দলিল দিচ্ছে? 10 লাখ টাকা। কারণ কি? এই যে মারা গেছে, তার ওয়াইফ এসে যখন বলবে কত পাবো, বীমা কোম্পানি বলবে আপনি দলিল দেওয়া আছে দেখেন 10 লাখ টাকা, আপনি টেনশন করেন না, আল্লাহ নিয়ে গেছে, কিন্তু 10 লাখ টাকা যত তাড়াতাড়ি আমরা দিয়ে দেব। দেখেন একই টাকা 1 লাখ রাখছে ব্যাংকে, 2 মাস আগে মারা গেছে, ব্যাংক দিচ্ছে 1 লাখ, আর বিমাতে রেখে মারা গেছে, বিমা দিচ্ছে কয় লাখ? টাকা কোথায় রাখা উচিত বলেন? ভবিষ্যতের সঞ্চয় কোথায় রাখা উচিত? অবশ্যই। এখন আসেন, ব্যাংকে 1 লাখ টাকা লোকটা হার্ট অ্যাটাকে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টে মারা গেলে তো ম্যানেজার সাহেব একটু বাড়ায় দেবে নাকি? কত দেবে? কিন্তু বিমাতে 1 লাখ রেখে যদি অ্যাক্সিডেন্টে মারা যায় কত পাবে জানেন? ডবল টাকা। এই জন্য ডবল। যদি অ্যাক্সিডেন্টাল বেনিফিট যোগ করা থাকে, যেটাকে বলে পিডিএবি, তাহলে 20 লক্ষ টাকা পাবে। 10 লাখ রেখে টাকা পায় তো 19 লাখের উপরে। কিন্তু একটা কিস্তি সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, ধরেন এই সপ্তাহে দিছে, আগামী সপ্তাহে মারা গেছে, 2 মাস বাদ দিলাম, আজকে দিছে, বীমা হয়ে গেছে, কালকে মারা গেছে, কথা বুঝতে পারছেন? বীমা হওয়ার পরে মোবাইলে কনফার্মেশন আসবে, এসএমএস আসবে, আপনি রিসিভ পাবেন, ওই এসএমএস পাওয়া রিসিভ পাওয়ার সাথে সাথে আপনার বীমা গ্যারান্টি। মারা গেলে, নরমাল মারা গেলে 10 লাখ, অ্যাক্সিডেন্টে মারা গেলে কয় লাখ? কতদিন চলছে এটা হিসাব নাই। যদি 1 বছরের উপরে, 2 বছরের উপরে চলে, তখন আবার কিছু বোনাসও যোগ হয়। যেমন যে 6 বছর চলছে, 15 লাখ টাকা বীমা, 4,52,000 টাকা যোগ করে পেয়েছে। ক্লিয়ার? তাহলে বলেন, এখন আসে 1 লাখ টাকা ব্যাংকে রেখে মারা যায় না, পঙ্গু হয়ে গেছে, ওই লোকটা হুইল চেয়ারে করে জায়গায় 2টা ফ্রেন্ড ম্যানেজার সাহেবকে জানছে, আচ্ছা বলতে স্যার আমি তো 2 মাস আগে ব্যাংকে 1 লাখ রাখছি, আমার 2টা পা নাই, দেখেন পঙ্গু থেকে কেটে ফেলছে, এখন ওই টাকাটা একটু বাড়ায় টাকা দেন। দিবে? কয় লাখ দিবে? আর বিমাতে 1 লাখ রেখে পঙ্গু হয়ে গেছে, কত পাবে জানেন? পঙ্গু হওয়ার সাথে সাথে 10 লাখ, এবং প্রতি বছর 1 লাখ করে পঙ্গুত্ব ভাতা পাবে, 10 বছর আরো 10 লাখ, কয় লাখ? বিমা চালাইতে হবে না। এখন বলেন তো ভবিষ্যতের সঞ্চয় কোথায় রাখা উচিত? কিন্তু আমরা ভবিষ্যতে রাখি ব্যাংকে, বর্তমানে রাখি ব্যাংকে। কেন জানেন? না বোঝার কারণে। না বোঝার কারণে। আসলে এটা আমাদের বললাম, এদেশে মাত্র 2% লোক বিমা বুঝে। বিমা আছে 8% লোকের, 6% লোক বিমা না বুঝেই করছে। কেউ বলছে করছে, বুঝে না, আবার ভয় দেখালে বন্ধ করে দেয়। কেউ যদি ভয় দেখায়, ভাই করছেন নাকি, টাকা তো মাইন যাবে, তো তাই নাকি, ঠিক আছে, উনি তো কলেজে করবে স্যার, উনি বলছে শিক্ষিত মানুষ, তাহলে আর চালাই না। কিন্তু উনি তো জানে না। কি বুঝতে পারছেন? তাহলে বিমা আগে কিছু সমস্যা ছিল, অনলাইন ছিল না, ফিল্ডে কিছু লোক টাকা নিয়ে জমা দেয় না, এই ধরনের কিছু সমস্যা থাকতে পারে। কিন্তু এখন ফুল আপনি মোবাইলে দেখতে পাবেন, ওই যে ব্যাংকে টাকা ঢুকলে যেমন এসএমএস পান, ব্যালেন্স পান, বিমাতেও কিন্তু তাই। আপনি নিজের মোবাইল থেকে টাকা দিবেন, ব্যাংকের মাধ্যমে টাকা দিবেন, আপনি তো ব্যালেন্স চেক করতে পারতেছেন। আগে সেই দিন আছে বলেন? তাহলে বলেন বিমা সবার দরকার আছে না নাই? বিমা কার কার আছে একটু হাত তুলি তো আমরা। সবার আছে? মাশাআল্লাহ, সবার নাই, তবে অনেকেরই আছে, অনেকেরই আছে। তবে বিমাটা পারফেক্ট কিনা? সবচেয়ে ছোট বিমা পুরুষ মানুষের
একটা গরিব মানুষ হয় মাসে 3,000, বছরে 36,000, একটা বাচ্চার খাবারের টাকা, এটাকে বলে লো স্ট্যান্ডার্ড বলেছে, 5 লাখ টাকা বিমা। জীবিত থাকলে প্রায় 13 লাখ টাকা আসে, মারা গেলে অ্যাক্সিডেন্টে মারা গেলে 10 লাখ আসে, নরমাল মারা গেলে 5 লাখ আসে। এটাকে বলে সবচেয়ে ছোট বিমা। সাব স্ট্যান্ডার্ড বলেছে একটা বাচ্চার খাবার ও পড়াশোনার টাকা মাসে 6,000, বছরে 72,000, 10 লাখ টাকা বিমা। যেটা মারা গেলে, অসুখে মারা গেলে 10 লাখ, অ্যাক্সিডেন্টে মারা গেলে 20 লাখ, বেঁচে থাকলে প্রায় 26 লাখ, পঙ্গু হলেও 20 লাখ। কি বোঝা গেছে? তাহলে এর হিসাব করে নিতে হবে। আবার ভালো বিমা যারা একটু উচ্চ মধ্যবিত্ত, যার বাচ্চার জন্য মাসে 10,000 ব্যয় হয়, বিমার জন্য 10,000, বছরে 1,20,000, বিমা হবে 15 লাখ টাকা। ওই 15 লাখ টাকা বিমা হলে দেখেন প্রায় 40-42 লাখ টাকা পাবে মেয়াদ শেষে। মারা গেলে 30 লাখ অ্যাক্সিডেন্টে, অসুখে মারা গেলে 15 লাখ। তাহলে বিমা নিলে হবে না হিসাব করে নিতে হবে? বলেন, হিসাব করে নিতে হবে। আর যদি হিসাব করে না নেই আমরা কষ্ট পাবো এবং ওই বিমা আমাদের জীবনে কোনো কাজে লাগবে না। দেখেন এই যে মুরগির কথা বলছিলাম, এই দেখেন একটা মুরগির বাচ্চা নিতে সাপ আসছে, সাপ কি করতেছে? নিজে লড়াই করতেছে, নিজের জীবন দেবে, তাও বাচ্চা দেবে না। অনেকক্ষণ লড়াইয়ের পরে দেখা গেল গোখলা সাপটা যে বাচ্চা নিতে পারবো না, মুরগিকে অনেকগুলি সবল দিয়েছে, তাও দেখে মুরগি তো লড়াই করেই যাচ্ছে। সাপটা চলে যাওয়ার পর এই মা মুরগির শরীরে বিষে আসক্ত হয়ে গেছে, সে বাচ্চাগুলি বুকে নিয়ে ওইভাবে মারা গেছে, তাও কিন্তু বাচ্চা দেয় নাই। দেখে নিজের জীবন দিয়ে কাকে রক্ষা করছে? কেন? বাচ্চাগুলি বড় হয়ে খাওয়াবে এই জন্য। বলেন, এই মা যা করছে আপনি মায়ের চেয়ে বেশি কি করছেন? বলেন, এই তো জীবন দিচ্ছে, আপনি কি করছেন? আপনাকে যদি খাবার না দেয় আপনি তো অভিশাপ দিচ্ছেন, আপনি তো ছেলের দোষ মেয়ের দোষ দিচ্ছেন। কি বুঝতে পারছেন? টাকা রাখতে হবে, টাকা থাকলে আপনার কাছে সব আছে। দেখেন প্রধানমন্ত্রীর জন্য আপনাদের উদ্দেশ্যে কি বলছে? মাধ্যমে যে মানুষ একটা মানে দুঃসময় একটা বিরাট সাহায্য পায়, এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরা এবং এ ব্যাপারে যথেষ্ট সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। যে বিমার মাধ্যমে যে মানুষ সুবিধা পায়, এটা সবাইকে বুঝাইতে কে বলছে? প্রধানমন্ত্রী। দেখেন আরো বলছে কি, জন্মের পরে সন্তানের জন্য শিক্ষা বীমা করতে অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেন একটা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে যদি একটা এই ধরনের একটা ব্যবস্থা পাওয়া যায় যে একটা বীমা বাবা মা বলে রাখবে, শিক্ষা বীমা, যে সেই ছেলে মেয়ে যখন বড় হবে হয়তো প্রাথমিকভাবে বা মাধ্যমিকে অতটা লাগবে না, কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে তার লাগবে। তাহলে বাচ্চা নিজের বীমা করলে হবে না, বাচ্চার নামে বীমা করতে হবে। কারণ এই বাচ্চা উচ্চ শিক্ষা করবে, তখন যেন টাকার অভাব বোধ না করেন। তো বিদেশে কিন্তু প্রত্যেকটা বাচ্চার বীমা আছে, আছে না নাই? এই দেখেন একজন জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, উনি বীমা সম্পত্তি বিমার কনসেপ্টটা চেঞ্জ হওয়া দরকার। বেসিক্যালি আমি টাকা রাখছি ব্যাংকে বা বিমাতে, পার্থক্য এটাই হলো ব্যাংক আমাকে শুধু যতটুকু রাখি সেটার উপরে প্রফিট দিবে, আর বিমা আমাকে আমার টাকার উপরে প্রফিট দিবে এবং আমার পরিবারের একটি ওভারঅল নিরাপত্তা দেবে, বিমা কাভারেজ দেবে। সো বিমার এই অ্যাওয়ারনেসটা জনগণের মধ্যে আস্তে আস্তে আরো গ্রো করতে হবে। বিমা মানুষের জন্য, বিমা মানুষের কল্যাণের জন্য, বিমা মানুষের জীবনের নিরাপত্তার জন্য, বিমা মানুষের স্মার্ট লাইফ লিভ করার জন্য। উন্নত বিশ্বে মানুষের বিমা নাই এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আমরা উন্নত বিশ্বের দিকেই আগে এগোচ্ছি। 2041 সালের মধ্যে ইনশাআল্লাহ আমরা ডেভেলপ কান্ট্রির কাতারে দাঁড়াবো। বাই দেন আমাদের সবারই বিমা হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের বিমা সেক্টর গুলো টোটালি অটোমেশন হয়ে যাচ্ছে এবং আপনারা জনগণ প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা পরিবারের প্রত্যেক সদস্যই বাংলাদেশে কোনো না কোনো কোম্পানির বিমা কভারেজের মধ্যে আসবেন এবং you will feel a secured life, a secured tomorrow. ইনশাআল্লাহ আমরা ওই থিম নিয়ে দেখেন। তাহলে বিমা 2041 সালের মধ্যে সবার আওতায় আসবে না? আসবে না? স্মার্ট বাংলাদেশ করতে হলে লাগবে। তাই আজকে আমরা যারা আসছে, যাদের নাই তারা সবাই বিমা করে যাবে। আর যদি না করেন, আমি কিন্তু কোরআন থেকেই বললাম, সঞ্চয় করতে আল্লাহ বলছে, আমরা যদি না করি অভাবে করবো।
নারী পুরুষ নির্বিশেষে করবেন। একটা মা সে যদি মাসে 1000 টাকা রাখে, বছরে 12,000, 15 বছরে 1,80,000, আপনি প্রায় 4 থেকে 4.5 লাখ টাকা পাবেন। মাসে 4 থেকে 4,500 টাকা পেনশন পাবেন। বৃদ্ধ বয়সে আপনার খাওয়ার জন্য সন্তানের কাছে হাত পাততে হবে না। আপনাকে সবাই ভালোবাসবে, সবাই যত্ন করবে। আর না হলে কি হবে জানেন, এদেশে অনেক মা বাবাকে বৃদ্ধ বয়সের গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এই দেখেন ওই দেখেন একটা মাকে কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। কেন জানেন? আজকে ছেলের উপর নির্ভরশীল। এদেশে বহু মা বাবা আছে বৃদ্ধাশ্রমে, আছে না নাই বলেন? আছে। তার কারণ কি? ছেলে মেয়ে ডাক্তার, কিন্তু মা বাবা বৃদ্ধাশ্রমে অনেক কষ্ট পাচ্ছে। আজকে তারা ছেলে মেয়ের উপর নির্ভরশীল, বিদায় আজকে ছেলে মেয়ে দেখতেছে না। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ বীমা করব এবং নিজেদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে। দেখেন একটা বৃদ্ধাশ্রমের সাক্ষাৎকার শোনাচ্ছে। ছোট ছোট আমাদের সোনার ওখানে গিয়েছিল, জায়গা নাই। এখন আমি উঠবি জায়গা পাবো। কেউ ব্যাংকার, কেউ অধ্যক্ষ, কেউ বাবা সাবেক সরকারি আমলা। এক সময় যাদের নাম ডাক আর খ্যাতি ছিল দেশ জুড়ে, আজ তাদের দিন কাটে বৃদ্ধাশ্রমে দিন পাথরে, চার দেয়ালের নিষ্ঠুর বাস্তবতা। সময়ের হিসেব নিকেশ সব সম্পর্ক হয়তো ছিন্ন হয়ে যায়। ওরা একজন থাকে কানাডাতে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আইআর পাস করছে, আরেকজন হলো বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার। নদীতে আছে আমার ছেলে, আর মেয়ে শিক্ষিকা কলেজে পড়াই। বড় ছেলে কানাডা, ছোট ছেলে ব্যাংক ইউনিভার্সিটি ইয়েতে লেকচারার, আর মেয়ে উত্তরা থাকে। একটা সময় স্বামী দেখেন তাদের সব ছেলে মেয়ে কিন্তু শিক্ষিত, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ সরকারি বড় আমলা। মা বাবা কোথায় আছে বলেন তো? এই জন্য দায়ী কে? কেন আপনি জানেন না বৃদ্ধ হবে? আপনি তো আপনাকে ভালোবাসেন নাই। বৃদ্ধ বয়সে আপনার টাকা আসবে ব্যবস্থা কেন করেন নাই? উন্নত বিশ্বের সবাই এই বীমার মাধ্যমে সবাই পেনশন পায়, বয়স 60 হয়, তারা 5টা থেকে 10টা বাচ্চার টাকা জমায়। আপনি বাচ্চা আর একটা হলে পালতেন না বলেন? পালতেন। ওই বাচ্চার টাকাটা কেন রাখতেছি না? লাইফ ইন্স্যুরেন্স এমন ভাবে করবেন একটা সন্তানের মতো। আমরা অভাবে পড়লে সন্তানের খাবার পড়াশোনার খরচ দিই না, অভাবে পড়লে বীমার টাকাটা ঠিক মতো চালাইতে হবে। এটা আমার গ্যারান্টি যুক্ত সন্তান আমার পরিবারকে হেফাজতে রাখবে, আমাকে হেফাজতে রাখবে। আমি সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি। সবাই আজকে একটি করে বীমা করবেন এবং যারা পলিসি করবেন তাদেরকে কোম্পানির তরফ থেকে আকর্ষণীয় উপহার দেওয়া হবে এবং জানুয়ারি থেকে আমরা প্রফিট ট্যাগ করে দেব। এবং সবাই যারা করছেন নিয়মিত চালাবেন, বীমা কখনো দেরি করবেন না। দেরি অবস্থায় মারা গেলে পঙ্গুর ধরে টাকা পায় না, এই জন্য টাইম টু টাইম টাকা দিবেন। যেই মাসের ডেট ওই মাসে টাকা দিবেন। এবং আমরা বিগত 6 মাসে 6 কোটি টাকা এই নওগাঁতে প্রদান করছি। 6 কোটি টাকা দাবি পরিশোধ করছি বিগত 6 মাসে। তাই আমাদের কোনো দাবি পরিশোধ হয় না, এরকম কোনো ইয়ে নেই। সারা বাংলাদেশে আমরা ক্লেমে সবচেয়ে এগিয়ে। গতকাল আমি বগুড়াতে অনেকগুলি চেক দিয়েছি, এই যে আবার কালকে দেবো। আমি গ্রেটার নর্থ বেঙ্গলে পাবনা থেকে পঞ্চগড় 16টা জেলা 16 দিন অবস্থান করতেছি। সুতরাং আমাদের সার্ভিস সবচেয়ে দ্রুত, আপনি ঘরে বসেই সব সার্ভিস পাবেন। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রথম 5টা পলিসি আমি করাবো, 5 জন লোককে আমার সামনে চাচ্ছি। ধন্যবাদ সকলকে। 5 জন একটু 5 জন 5টা পলিসি যাবে। নাম, মোবাইল নাম্বার আর সাক্ষাৎকার। নাম, মোবাইল নাম্বার আর সাক্ষাৎকার। সবাইকে শুভেচ্ছা। আজ 14 জুলাই 2024 খ্রিস্টাব্দ, রবিবার দিন। আজকে এই দুপুরবেলা সেই সন্ধান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির থেকে আগত প্রধান অতিথি মহোদয় প্রায় 1 ঘন্টা ধরে যে বক্তব্য দিলেন, 1 ঘন্টা 2 মিনিট কমাচ্ছে 58 মিনিট ধরে তার এই বক্তব্যে আমরা মনোযোগ দিয়ে সেই কথাগুলো শুনলাম।
এই বিমা বিষয়ক আলোচনা সবাই তাকে অনেক ধন্যবাদ এবং সবচেয়ে কৃতজ্ঞতা যে তার বক্তব্যের মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি, বিশেষ করে আমি অনেক কিছু জেনেছি, অনেক অজানা বিষয়। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সবাইকে আমার প্রণাম।